অত্যাচারীর বুলেট আর দেশপ্রেম সঙ্গে প্রেম ভক্তির মিশ্রণ যদি দেখতে হয় তাহলে আমাদের অবশ্যই আসতে হবে অমৃতসর শহরে, পাঞ্জাবের অমৃতসরে। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। আমি ইরাবতী মণ্ডল। আজ 13ই মার্চ 2025 আমরা হাওড়া স্টেশনে এসেছি। অমৃতসর এক্সপ্রেসে আমাদের আজকে যাত্রা কাশ্মীরের উদ্দেশ্যে। প্রথম আমরা যাব অমৃতসর শহরে, পাঞ্জাবের। সন্ধ্যা 7:15 আমাদের ট্রেন অমৃতসর মেল। আমরা এই জন্য সকলেই হাওড়া স্টেশনে এসে হাজির হয়েছি। আমাদের গ্রুপ ভ্রমণ.com-এর অধীনে নিত্যানন্দ বৈদ্য এবং রজত কুমার মণ্ডলের নিয়ন্ত্রণে আমরা প্রায় 35 জনের একটা গ্রুপ আমরা হাওড়া স্টেশনে এসে ট্রেনে চেপে বসি। পরপর দুদিন অর্থাৎ 13ই মার্চ আমরা ট্রেনে উঠে বসি। 14ই মার্চ আমাদের পুরো দিনটাই ট্রেনে কেটে যায়। অনেক সঙ্গী সাথীর সঙ্গে আলাপ হয়, তাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের ট্রেন জার্নি বেশ ভালোভাবেই কেটে যায়। আমাদের ছিল AC 3B4 কম্পার্টমেন্ট। আমরা ট্রেনে পরের দিন 15 তারিখ আমরা এসে হাজির হই অমৃতসর স্টেশনে। অমৃতসর স্টেশনে নেমে আমরা সকলেই এক জায়গায় হই, 35 জনের গ্রুপ। আমাদের গ্রুপ মেম্বার টিমের প্রধান রজত মণ্ডল এবং নিত্যানন্দ বৈদ্যের অধীনে সকলেই আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমাদের বাস কিন্তু স্টেশনের কাছাকাছি ছিল, তাই স্টেশন থেকে আমরা বাসের উদ্দেশ্যে সবাই চলতে শুরু করে টিমের সবাই একসঙ্গে হওয়ার পর আমরা আমাদের বাসের দিকে, আমাদের গন্তব্যের দিকে চলতে আমরা শুরু করে দিই। কিছুক্ষণের মধ্যেই আমাদের হোটেল শিবায়া গ্র্যান্ডে আমরা হাজির হই। প্রত্যেককেই নিজস্ব ঘর দেওয়া হয়। ঘরগুলো বেশ বড়ই এবং ভালোই। আমরা হোটেলে ঢুকে একটু সবাই মোটামুটি ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে যাই, কারণ আমাদের রাঁধুনিরা আগেই পৌঁছে আমাদের সঙ্গে সঙ্গে এসেছে। তারা রান্না বান্না সব রেডি করে নিয়েছে। এই যে দেখুন, বেশ ভালোই আমাদের ব্রেকফাস্ট ছিল। ডিম, পাস্তা, পাউরুটি, মিষ্টি, লুচি, আলুর দম ইত্যাদি নানান উপকরণের মাধ্যমে আমাদের বেশ ব্রেকফাস্টটা বেশ ভালোই জমে যায়। ব্রেকফাস্ট করার পরেই আমরা প্রথমেই বেরিয়ে পড়ি জালিয়ানওয়ালাবাগ দেখার উদ্দেশ্যে। অমৃতসর হত্যাকাণ্ড ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। 1919 সালের 13ই এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক জেনারেল ওডায়ার মাত্র 90 জন সেনানীকে নিয়ে তারই নির্দেশে এই হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়। জালিয়ানওয়ালাবাগের এই বদ্ধ উদ্যানে তৎকালীন কংগ্রেস পার্টি আয়োজিত এক মিটিংয়ে উপস্থিত সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করা হয়েছিল। মৃত্যু হয়েছিল প্রায় 2000-এর মতন, আহত 1500 মতন। গুলির দাগ এখনও দেওয়ালে মার্কিং করা আছে। ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক একটি রেজলিউশন পাশ হওয়ার পর 1920 সালে একটি ট্রাস্ট প্রতিষ্ঠিত হয় একটি স্মারক নির্মাণের জন্য। 1923 সালে আমেরিকার স্থপতি বেঞ্জামিন পোলক ওই স্থানে একটি স্মারকের স্তম্ভ নির্মাণ করেন। আমরা এখন সেই জালিয়ানওয়ালাবাগের প্রবেশ দ্বার দিয়ে ঢুকছি। দেখুন প্রবেশ পথ, এটি সরু একটা রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হয়েছে এবং রাস্তার দুপাশেই দেয়াল গাত্রে কিন্তু নানা রকমের যে প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বিপ্লবীদের প্রতিকৃতি এখানে তৈরি করে রাখা হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন।
সব প্রতিকৃতি, যারা এখানে মারা গিয়েছিলেন তাদেরই প্রতিকৃতি। এই 1919 সালের 13 এপ্রিল তারিখে যারা মারা গিয়েছিলেন তাদেরই প্রতিকৃতি কিন্তু এখানে খোদিত আছে, আপনারা দেখছেন। জালিয়ানওয়ালাবাগের এই উদ্যানটি আম জনতার জন্য প্রত্যেক দিন সকাল 6:30 খুলে যায় এবং সন্ধ্যা 7:30 বন্ধ হয়। ভেতরের মিউজিয়ামগুলি 10:30 থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। তারপরে কিন্তু মিউজিয়ামগুলোকে আর পাওয়া যায়, খোলা থাকে না। আমরা কিন্তু ভেতরে ঢুকেই প্রথমেই একটা গ্যালারির মধ্যে ঢুকে যায়, যেখানে আমাদের ডকুমেন্টারি দেখানো হয়। সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সেই সময়ের যেভাবে হত্যা করা হয়েছিল, জেনারেল ওডায়ারের নির্দেশে পাবলিককে, সাধারণ জনতাকে হত্যা করা হয়েছিল, নিরস্ত্র জনতাকে, তারই একটি ডকুমেন্টারি ফিল্ম আমাদের দেখা হয়। তার জন্য আমরা এই একটা গ্যালারি রুমের উপরে আমরা কিন্তু ঢুকে যাই এবং সেখানে ঘরের মধ্যে বসার ব্যবস্থা আছে। সেখানে বসে আমরা কিন্তু দেখতে পাই, সেই ডকুমেন্টারি ফিল্মটা আমরা দেখতে পাই। দেখুন, ডকুমেন্টারি ফিল্মটি দেখার পর আমরা নিচে নেমে আসি এবং এরকম ঘরের ভেতর দিয়ে যাওয়ার সময় এরকম অনেকগুলো দেয়াল চিত্রে আমরা নানা রকম চিত্র দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে অনেকগুলো গ্যালারি আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম পরপর অনেকগুলো গ্যালারি আমরা দেখতে পেয়েছি এবং সেই গ্যালারিগুলির মধ্যে কিন্তু আমরা বিভিন্ন সেই সময়ের সমসাময়িক ঘটনার চিত্রাবলী, কখনো আলোক চিত্রের মাধ্যমে, কখনো বা স্টিল ছবির মাধ্যমে সেগুলো, বা দেয়াল লিখনের মাধ্যমে সেগুলো আমাদেরকে দেখানো হয়েছে। দেখুন, এই যে দেয়াল চিত্রগুলো আছে সেই সমকালীন সময়ের ঘটনাবলীর চিত্রাবলী কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন গ্যালারিগুলোতে এগুলো আমরা দেখলাম। চলার পথের দুধারে কাঠের বেড়া দেওয়া, দেখুন, এবং সবুজ ঘাসের সুন্দর চিত্রাবলী। পাশেই দেখুন বসার এর জন্য ছাউনি করা আছে, জায়গা করা আছে, খুব সুন্দর। সবাই বসে আছে, আমরা দেখতে পাচ্ছি সবাই বসে আছে। পর্যটকরা ক্লান্ত হয়ে কেউ বসছে, বিশ্রাম করছে ওখানে। আর পথের দুধারে দেখুন কাঠের বেড়া দিয়ে রাস্তা দুধারটা খুব সুন্দরভাবে সাজানো। আমরা এরকম পরপর অনেকগুলো গ্যালারি আমরা কিন্তু দেখতে পেয়েছি, 1 নম্বর, 2 নম্বর, এরকম অনেকগুলো গ্যালারি আছে। এখানে টাকা পয়সা খুব সাবধানে রাখতে হবে বন্ধুরা, নাহলে চুরি যাওয়ার ভয় আছে। আমাদের গাইড আমাদের সেইভাবে বলে দিয়েছিল যে ব্যাগপত্র সাবধানে রাখবেন। এখন এই আরেকটা গ্যালারির মধ্যে ঢুকেছি, এখানেও নানা ধরনের সেই চিত্র, সেই বিপ্লবীদের চিত্র আছে এখানে, সমকালীন সেই সময়কার 1914 থেকে 1918, দেখুন ওই সময়কারের চিত্র এখানে তুলে ধরা হয়েছে, দেখুন।
দেখুন গ্যালারি 2, এবার গ্যালারি 2তে আমরা ঢুকছি। দেখুন এখানেও এই যে আলোকের মাধ্যমে, আলোক রশ্মির মাধ্যমে এই যে পতাকা করে বিভিন্ন এই যে দেখানো হচ্ছে। দেখুন সে হত্যা করছেন জেনারেল ওডায়ারের নির্দেশে যে গুলি করা হচ্ছে তার চিত্রাবলী এখানে তুলে ধরা হয়েছে। এগুলো দেখুন গ্যালারি 2। এবার আমরা গ্যালারি 3তে ঢুকছি। এটা দেখুন আপনারা, যে মূর্তি বানানো আছে, যে গুলি করছে, যে ইংরেজ সেনানি গুলি করছে তাদের মূর্তি এখানে তৈরি করে দেখানো হয়েছে, রাখা আছে। দেখুন এইসব দেখতে দেখতেই আমাদের চোখের সামনে যেন সেই বিস্তৃত ইতিহাস নতুন করে আবার চোখের সামনে ঝলমলিয়ে উঠছিল, আর বুকটা ক্রন্দনে যেন ভরে উঠছিল। কীভাবে হত্যা করেছিল নিরস্ত্র নিঃসহায় মানুষগুলোকে শয়তান জেনারেল ওডায়ার, সেই চিন্তা যেন আমাদের সবাইয়ের মনকে আচ্ছন্ন করে রেখেছিল। একটা বিপ্লবী যুগের মধ্যে যেন আমরা পৌঁছে গেছিলাম এই জালিয়ানওয়ালাবাগের উদ্যানের মধ্যে, এই গ্যালারিতে এইসব দৃশ্য দেখতে দেখতে। গ্যালারি থেকে বেরিয়ে আমরা আবার এগিয়ে চলেছি। এই যে পাশের সবুজ মাঠ, এখানেই সেই মিটিং হয়েছিল, যে মিটিংয়ে জেনারেল ওডায়ার শত শত মানুষকে, নিরস্ত্র মানুষকে হত্যা করেছিল। এই সেই মাঠ। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। ওই যে সামনে একটি গোলাকার বাড়ি আমরা দেখতে পাচ্ছি, ওখানে অনেকেই দাঁড়িয়ে আছে। আর দেখুন এটা, এই বাড়িটার দিকে সবাই যাচ্ছে, আমরাও ওখানে ওদিকেই চলেছি। এবং বাড়িটার মধ্যে দেখুন বাড়িটার ওই যে ফাঁকা স্থানগুলো কিন্তু কাঁচ দিয়ে ঢাকা, কাঁচ দেওয়া, এবং ভেতরে একটা কুয়ার মতন আছে, খুব বড় একটা কুয়া আমরা দেখলাম ভেতরের দিকে। বাড়িটা গোলাকার এবং এগুলো সবই কাঁচ দিয়ে ঢাকা, কাঁচের ভিতর দিয়ে ভেতরটা দেখতে হচ্ছে। ভেতরে একটা বড় কুয়ার মতন, ওই যে বড় কুয়ার মতন বড় একটা কড়াইয়ের মতন বসানো আছে নিচের দিকে মনে হচ্ছে। বন্ধুরা দেখুন এই দেয়ালের দিকে সব মার্কিং করে করে খড়ি মাটি দিয়ে মার্কিং করা আছে, খড়ি পেন্সিল দিয়ে মার্কিং করা। এগুলো কিন্তু সব গুলির দাগ, সেই জেনারেল ওডায়ার যে গুলি করেছিল তার সেই গুলির দাগগুলো এখনও মার্কিং করে রাখা আছে। দাগগুলো দেয়ালে লেগেছে এবং সেগুলো মার্কিং করে রাখা হয়েছে এবং দর্শকদের সেগুলো দেখানোর ব্যবস্থায় আছে। সেই অত্যাচারী শয়তান জেনারেল ওডায়ারের অত্যাচারের চিহ্ন এখনও এই দেয়ালগুলিতে দেখা যাচ্ছে। দেখুন আমরা আরেকটি গ্যালারির দিকে এগিয়ে চলেছি। এই গ্যালারির মধ্যে এখানেও সেই একই চিত্রাবলী বা লেখা আছে, সব কিছু এখানেও সে একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেই সময়ের ঘটনাবলী চিত্রাকারে এখানে দেখানো হয়েছে, চিত্রাকারে। দেখুন সব গ্যালারিগুলো মধ্যেই কিন্তু এই চিত্রাবলী রয়েছে। দেখুন এখানে প্রতিকৃতিও অঙ্কিত আছে, বিভিন্ন সেই সময়ের বিপ্লবীদের প্রতিকৃতি, যে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি। দেখুন পাশে এখানে ঘেরা জায়গায় বসার জন্য বেঞ্চ দেওয়া আছে। পর্যটকরা প্রয়োজনীয় ভেতরে গিয়ে বসছে, তারা বিশ্রাম নিচ্ছেন, অনেকেই দেখতে পাচ্ছেন।
এই দেখুন সেই স্মারক স্তম্ভটি, যেটি 1961 সালের 13 এপ্রিল ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এই স্তম্ভটির উদ্বোধন করেন জওহরলাল এবং অন্যান্যদের উপস্থিতিতে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই কিন্তু রবীন্দ্রনাথ ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধি বর্জন করেছিলেন। এই সেই স্থাপত্য কীর্তিটি এখানে আছে, শহীদ স্মারক স্তম্ভ। এটি দেখুন, এই যে শহীদ স্তম্ভ, এটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে শহীদ স্তম্ভ, শহীদদের উদ্দেশ্যে নির্মিত শহীদ স্তম্ভ এটি। এই যে এখানে দেখুন পাথর গাত্রে লিখিত আছে বুলেট মার্কস, অর্থাৎ কোথায় কোথায় মার্কিং করা আছে পাথর গাত্রে এটি লেখা আছে। পাশেই দেখুন সেই বুলেট মার্কিং এর দেয়ালটি, যেখানে বুলেট মার্কিং করা আছে। দেখুন যে গুলির দাগ দেখতে পাচ্ছেন, চোখ গোল গোল করা গুলির দাগগুলো। এইবার দেখুন বন্ধুরা, এই যে সব এই যে কালো কালো পাথর ওগুলো আছে স্ট্যাচু মতন, এগুলো হচ্ছে স্পিরিচুয়াল মেমোরিয়াল স্ট্যাচু, অর্থাৎ যারা ওখানে মারা গিয়েছিল তাদের উদ্দেশ্যেই এই স্ট্যাচুগুলো বানানো হয়েছে। এবং এই স্ট্যাচুগুলোতে নানা রকম বাণী কিন্তু খোদিত আছে, এর মধ্যে স্পিরিচুয়াল মেমোরিয়াল স্ট্যাচু। এগুলো সব কিছু দেখতে দেখতে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে ওঠে। সেই সব অজানা মানুষজন যারা নিহত হয়েছিল জেনারেল ওডায়ারের হাতে, তাদের কথা ভেবে চোখে জল এসে যায় এবং আমাদের মনটাও ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে পড়ে। এবার হোটেলে ফেরার পালা আমাদের। আবার হোটেলে ফিরেই দুপুরে লাঞ্চের পরেই আমাদের বেরিয়ে পড়তে হবে। আমরা ওয়াঘা বর্ডারে যাব, আঠারি সীমান্তে, তাই ফিরে চলেছি। এই যে এক্সিট গেট, আমরা সবাই ফিরছি এখন ভারাক্রান্ত মন নিয়ে। দুপুর 2:30টার দিকে আমরা বেরিয়ে পড়ি ওয়াঘা বর্ডারের দিকে। প্রচণ্ড ভিড়, রাস্তায় জ্যামও প্রচণ্ড, প্রচুর লোক সমাগম চলেছে তারা, ফলে রাস্তায় প্রচুর জ্যাম হয়েছিল। যেতে যেতেই মানে গাড়ি আমাদের থমকে দাঁড়াচ্ছিল প্রচুর, কারণ এত জ্যাম ছিল রাস্তায় যে বলার নয়। প্রচুর মানুষের সমাগম হয়েছিল। আমরা সেই কারণ 4টের মধ্যেই সেখানে পৌঁছাতে হবে, আবার 4টের থেকে শুরু হবে কিন্তু কুচকাওয়াজ সেনা জওয়ানের, ভারতীয় এবং পাকিস্তানি সেনা জওয়ানদের কুচকাওয়াজ শুরু হবে। তাই আমরা রাস্তা বেরিয়ে পড়েছি, আমরা চলেছি আটারি সীমান্তে। দেখুন কত মানুষ
বেশ গাড়িটা অনেক দূরে রেখে তারা কিন্তু হাঁটতে হাঁটতে চলেছে। আমরা অবশ্য বাসেই, আমরা বাস স্ট্যান্ড অবধি গেছিলো আমাদের গাড়ি। এই যে বাস স্ট্যান্ডে আমাদের গাড়িটা এখানেই রাখা হয়। এখান থেকে আমাদের গাড়ি রেখে আমাদের কাছে কোনো কিছুই কিন্তু সঙ্গে আমরা নিয়ে যেতে পারিনি, কোনো ব্যাগ, জল, কোনো কিছুই নয়, একমাত্র মোবাইল ছাড়া আমাদের ব্যাগপত্র সমস্ত কিছুই আমাদের ওই বাসের মধ্যে আমাদের রেখে যেতে হয়েছিল, নইলে আমাদের চেকিংয়ের সময় সেগুলো আটকাতো। আমাদের আগেই সেগুলো বলে দেওয়া হয়েছিল, তাই আমরা কোনো কিছু সঙ্গে নিয়ে যাইনি, আমরা বেরিয়ে পড়ি। এই দেখুন সবাই আমরা চলেছি, পাশেই দেখুন গোল মতন অবস্থা, সবাই সেই পাশ দিয়ে চলেছি হাঁটতে হাঁটতে, কারণ চারটের সময় শুরু হয়ে যাবে কুচকাওয়াজ, তাই আমরা সবাই যাচ্ছি সেদিকে। কারণ লাইন দিয়ে আমাদের আবার চেকিংও করতে হয়েছিল, চেকিংয়ের মুখে পড়তে হয়েছিল। চেকিং করে আমাদের ছেড়ে দেওয়ার পর আমরা যাত্রা শুরু করি। সবাই যেমন ছুটছে, কারণ সময় সমাগত, তাই সবাই ছুটতে ছুটতে। তাছাড়া জায়গা নেওয়ারও একটা ব্যাপার আছে, গ্যালারি মতন করা আছে, গ্যালারি কে আগে বসতে পারবে এই চিন্তা, আগে গিয়ে জায়গা ধরবে। ওই যে দূরে বাড়িটা ওইটাই গ্যালারি, ইন্ডিয়া লেখা, ওই বাড়িটা হচ্ছে গ্যালারি। ওই গ্যালারি আমরা, ওই গ্যালারির নিচে থেকে উপরে 4 তলা অবধি গ্যালারি। এবং সবাই দেখুন পাশে একটা কামান রাখা আছে, দেখুন সবাই আমরা চলেছি, উপরে উঠতে হচ্ছে। যত দ্রুত সম্ভব ভিড় ঠেলে উপরে উঠছি, কারণ জায়গা নেওয়াটা একটা বিশাল ব্যাপার, কারণ জায়গা নিতে না পারলে ঠিকভাবে আমরা দেখতে পাবো না। আমরা সবাই তাই কে কতটা আগে যেতে পারে সেটাই চেষ্টা। দেখুন প্রচুর লোক সমাগম হয়েছে, প্রচুর জনসমাগম, সমস্ত গ্যালারি উপর থেকে নিচে ভর্তি মানুষ। আর সেই জনগণের মাঝে নিজেদের একটুখানি ঠাঁই করে নেওয়া সত্যি কষ্টকর ব্যাপার ছিল। যা হোক করে একটু দাঁড়ানোর জায়গা পেয়েছিলাম, ফলে একটু ছবি তোলা বা ভিডিও করার একটু সুযোগ আমি পেয়েছিলাম এই জনতার ভিড়েও। এই সমগ্র জনসমুদ্র যেন আবেগে ফুটছিল। মুহুর্মুহু বন্দে মাতরম ধ্বনিতে চতুর্দিক উদ্বেলিত হয়ে উঠেছিল। সঙ্গে সঙ্গে দূরে মাইকে বাজছিল দেশাত্মবোধক সঙ্গীত, বন্দে মাতরম ধ্বনি, ভারত মাতা কি জয়। এই ধ্বনিতে সমগ্র অডিয়েন্স মুখরিত হয়েছিল। চিৎকার করে সবাই ভারত মাতাকে সম্বোধন জানাচ্ছিল, জয় ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত ধ্বনিতে সমগ্র অডিয়েন্স মুখরিত ছিল। সে একটা অভূতপূর্ব দৃশ্য, সে এক কল্পনাতীত দৃশ্য। ওই যে দেখছেন পুলিশ অফিসার, উনি সমগ্র জনতার দিকে তাকিয়ে তিনি নানা রকম মন্তব্য করছিলেন, দেশাত্মবোধক মন্তব্য করছিলেন, সঙ্গে বন্দে মাতরম ধ্বনিও দিচ্ছিলেন, এবং তারই তালে তালে সমগ্র অডিয়েন্সও উদ্বেলিত হয়ে বন্দে মাতরম ধ্বনিতে তারা মুখরিত হয়ে উঠেছিল। তারা ভারত মাতার জয়ধ্বনি দিচ্ছিল। সেই সময়টা যেন একটা অসাধারণ মুহূর্ত, সে মুহূর্তের কোনো তুলনা হয় না। সমগ্র মানুষের মধ্যে যে একটা অভূতপূর্ব আবেগ কাজ করছিল তা বোঝা যাচ্ছিল। সেই আবেগ দেশপ্রেমের আবেগ, সেই আবেগ ভারতকে ভালোবাসার আবেগ, সে আবেগ ভারত মাতার জয়ধ্বনি দেওয়ার আবেগ।
ওই যে ওপাশে দেখছেন কালো পোশাক পরা, ওই কিন্তু পাকিস্তানি সেনানী, এবং পাকিস্তানের গ্যালারিটাও ওটাই। ওই যে দূরে দেখছেন পাকিস্তানের গ্যালারি এবং পাকিস্তানি সেনানীরা তারাও প্রস্তুত, কারণ দুই দেশের একই সঙ্গেই এটা হবে পতাকা উত্তোলন, এবং তাদের কুচকাওয়াজ অনুষ্ঠানটা একই সঙ্গে দুই দেশের সেনানীরা করে থাকে। কাজে তারাও প্রস্তুত হয়ে আছে এবং আমাদের সেনানীরাও প্রস্তুত, তারা একই সঙ্গে পতাকা উত্তোলন করবেন এবং সেই সঙ্গে সঙ্গে কুচকাওয়াজও প্রদর্শন করবেন। Gracias, entonces, Simón.
দেখুন দুদেশের গেট সরে গিয়ে দুদেশের সেনানি তারা একসঙ্গে মিলে দেখুন প্যারেড করছে। এদিকে পাকিস্তানের সেনা, এদিকে ভারতের সেনা, দুদেশের সেনানি একসঙ্গে প্যারেড শুরু করে। আমরা রাত 9টার দিকে আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে আমরা স্বর্ণ মন্দির দেখতে চাই, কারণ আমাদের হোটেলের কাছেই এই স্বর্ণ মন্দির। এই স্বর্ণ মন্দির মহারাজা রঞ্জিত সিং তার শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠার পর 809 সালে মার্বেল এবং তামা দিয়ে এটিকে পুনর্নির্মাণ করেন এবং 1830 সালে সোনার পাতা দিয়ে গর্ভগৃহটি মুড়ে দেন। এর ফলে স্বর্ণ মন্দিরের নাম হয়েছে গোল্ডেন টেম্পল। এই গোল্ডেন টেম্পল আধ্যাত্মিকভাবে শিখ ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির। সেই স্বর্ণ মন্দিরে আমরা পৌঁছে যাই প্রায় রাত 9টার দিকে। আমরা আটারি সীমান্ত থেকে ফিরে আমরা স্বর্ণ মন্দিরে রাত 9টার দিকে যাই। রাতের আলোকসজ্জায় স্বর্ণ মন্দিরের বাইরেটাও অপূর্ব একটা সুন্দর মনোরম দৃশ্যে পরিণত হয়েছিল। সমস্ত ভক্ত দর্শকগণ সকলকেই এখানে মাথা ঢেকে যেতে হয় এবং ছেলে মেয়ে সবাইকেই এই নিয়ম মানতে হয়। এর জন্য ছেলেরা মাথায় হলুদ কাপড় বা রুমাল বেঁধে নেয়, মেয়েরাও রুমাল বা ওড়না নিয়ে এই ওড়না বেঁধে মাথায় এই মন্দিরের মধ্যে ঢুকতে হয়। মন্দিরে এক জায়গায় জুতো রাখার ব্যবস্থা আছে, ওই যে বিভিন্ন ঘরগুলো জুতা ঘর লেখা আছে, ওখানে আমরা জুতা রেখে আমরা ভেতরের দিকে ঢুকে যাই। এই জুতা রাখার জন্য কিন্তু আমাদের কোনো পয়সা লাগে না। স্বর্ণ মন্দিরে ঢোকার রাস্তা এখান দিয়েই এখানে একটা ঢোকার আগে জলের ব্যবস্থা আছে, সেখানে জলটা বয়ে যাচ্ছে, সেই জলের উপর পা দিয়ে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হয়েছিল। সেই স্বর্ণ মন্দিরের এটা ভেতরের ঢোকার মুখটা। আমরা ভেতরে ঢুকে পড়েছি। দেখুন এই যে দূরে দূরে ওই যে স্বর্ণ মন্দির, জল চারিদিকে জল, একটা পুকুরের মধ্যে স্বর্ণ মন্দির স্থাপিত। দেখুন অপূর্ব, সত্যি স্বর্ণ মন্দির সোনার মতন চকচক করছে, কি অপূর্ব দৃশ্য। চারিদিকে ভক্তরা উন্নত জানু হয়ে সেই মন্দিরের দিকে মাথা নত করে প্রণাম জানাচ্ছে। প্রচুর ভক্তের সমাগম হয়েছিল, প্রচুর ভিড়। সেই ভিড় ঠেলে ওই মন্দিরে যাওয়ার জন্য প্রচুর লাইন পড়েছিল, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ এত ভিড় ছিল যে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। এই যে অমৃতসর স্বর্ণ মন্দির দেখছেন আপনারা, অমৃতসর স্বর্ণ মন্দির, এটা মন্দির সাধারণ। এত সুন্দর ভিউ। মন্দিরের লাইন দিয়ে এক জায়গায় কুপন কেটে প্রসাদ নেওয়া চলছিল, আমরা তাই থেকে প্রসাদও নিয়েছিলাম। কুপন কেটে 10 টাকার কুপন কেটে প্রসাদও নিয়েছিলাম এবং সেই প্রসাদ ঠাকুরের নাম করে আমরা খেয়েছিলাম। অপূর্ব তার স্বাদ, সত্যি তার টেস্ট অসাধারণ। রাত 10:30টার দিকে আমরা স্বর্ণ মন্দির দেখে আমরা হোটেলে ফিরে আসি।